আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকের নিয়ে এসেছি আমি মাধ্যমিক প্রশ্নচিত্রা ক্লাস 10-এর 2027 মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে ফার্স্ট ও সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন টেস্ট তার যে প্রশ্নবিচিত্রাটি আছে তার 133 পৃষ্ঠাতে যে স্কুলটি আছে, দেখো 133 পৃষ্ঠা, 133 পৃষ্ঠাতে 4 নম্বর যে স্কুলটি আছে বালুরঘাট গার্লস হাই স্কুল, তার যে প্রশ্নপত্রটি আছে সেটি আজকের আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমি 1-এর স্কুল, 2-এর স্কুল এবং 3-এর স্কুল নিয়ে আলোচনা করেছি। ভিডিওগুলি না দেখে থাকলে ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ভিডিওটি দেখার সময় এই প্রশ্নবিচিত্রা বইটি তোমরা হাতের কাছে রাখবে। এবং এই প্রশ্নপত্রটির উপপাদ্য, প্রয়োগ এবং সম্পাদ্যটি আমি আলোচনা করব না, বাকি যা অঙ্কগুলো আছে সবগুলোই আমি আলোচনা করব। তাহলে প্রথমে 1-এর দাগে কী আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ আছে 7টি। প্রথম অঙ্কটি 1-এর দাগে আছে দেখো, একটি অংশীদারি ব্যবসায় রতন, তাপস, রমেশের মূলধনের অনুপাত 1/6, অনুপাত 1/5, অনুপাত 1/4। বছরের শেষে মোট লাভ 3,700 টাকা হলে রমেশের লভ্যাংশ হবে কোনটা? উত্তরটা আমাদের বের করতে হবে। প্রথম মূলধনের অনুপাত অনুযায়ী তারা লভ্যাংশ পাবে আমরা জানি। তাহলে এই যে ভগ্নাংশগুলো আছে এগুলো প্রথমে পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করিয়ে এসো। পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করতে হলে প্রথমে 6, 5, 4-এর লসাগু করতে হবে। তাহলে দেখো তাদের মূলধনের অনুপাত, তাদের মূলধনের অনুপাত তাহলে 1/6 অনুপাত 1/5 অনুপাত 1/4। 6, 5, 4-এর লসাগু করো, তাহলে 2 3-এ 5 নামলো, 2 2-এ, তাহলে 2 গুণ 3 গুণ 5 গুণ 2, 2 3-এ 6 5-এ 30, 2 60। তাহলে আমরা এবার এই 1/6 গুণ 60 একটা অনুপাত পাবো, 1/5 গুণ 60 একটা অনুপাত পাবো, আর 1/4 গুণ 60 একটা অনুপাত পাবো। তাহলে 6 10-এ 60 সমান 10 অনুপাত 5 12 60, 12 একটা অনুপাত, আর 4 15 60 একটি অনুপাত, তাহলে 15। আমাদের কার টাকাটা বলেছে এখানে? না, রমেশের বলেছে। তাহলে রমেশের অনুপাত কত? 15। রমেশের অনুপাত কত? না 15। তাহলে দেখো রমেশের লভ্যাংশ, তাহলে 15/10 যোগ 12 যোগ 15 গুণ 3700, তাহলে সমান 15/12 10 22 15 37 গুণ 3700, তাহলে 37,100 সমান কত? 1500 টাকা। তাহলে এই উত্তরটি কোথায় আছে? 1500 টাকা এতে আছে। দেখো এই উত্তরটি এতে আছে। তাহলে উত্তর পেলাম আমরা এ। উত্তর পেলাম এ। এবার তারপরে 2-এর দাগেরটা দেখো, 1/a x² - b প্লাস c × x প্লাস abc সমান 0, a নট ইজিক্যাল টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় হবে কোনটা হবে আমাদের বের করতে হবে। তাহলে প্রথমেই দেখো, তাহলে 1-এর দাগের 2, এটা সমীকরণের বীজ যদি, সমীকরণের বীজ নিশ্চয় মনে আছে তোমাদের, প্রথম চ্যাপ্টারে আছে, বীজ দুটি যদি আলফা বিটা হয়, অতএব সমীকরণটি x² প্লাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজিক্যাল টু 0, এই অনুযায়ী আমাদের সমীকরণটি হবে। তাহলে এইবার দেখো
আমরা যদি এখানে কি পেয়েছি না 1/a² প্লাস বি প্লাস সি এক্স, এটা মাইনাস আছে, মাইনাস আর প্লাস এ বি সি সমান 0। উভয় পক্ষকে আমরা 1/a দ্বারা ভাগ করব। তাহলে 1/a² প্লাস বি প্লাস সি ইন্টু এটা মাইনাস x/1/a প্লাস এ বি সি/1/a সমান 0/1/a। এবার দেখো তাহলে 1/a² ইন্টু a/1, এটা উল্টে গেল, মাইনাস বি প্লাস সি ইন্টু এক্স ইন্টু a/1 প্লাস এ বি সি ইন্টু a/1 সমান 0। তাহলে এইটা কেটে গেল, তাহলে কি পেলাম, x² পেলাম, মাইনাস এটা যদি এদের সঙ্গে গুণ করি তাহলে বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এটা এ বি ইন্টু এসি। তাহলে এ বির আর এসি এটা গুণ করলে আর সমান 0 আমরা লিখলাম। তাহলে এবার দেখো তাহলে কি পেলাম, এগুলো বাদ দাও। তাহলে এ বি প্লাস এসি ইন্টু এক্স প্লাস এ বি ইন্টু এসি সমান 0। এইবার এইটার সঙ্গে মেলাও, এবার এইটার সঙ্গে মেলাও, তাহলে আমরা দুটি বীজ কি পেলাম, এ বি একটা পেলাম, এসি একটা পেলাম। তাহলে অতএব বীজ দুটি এ বি ও এসি। তাহলে এই উত্তরটি কোথায় আছে, এ বি এবং এসি উত্তরটি কোথায় আছে না সিতে আছে। তাহলে এটা সির দাগ। 2-এরটা হয়ে গেল। এবার 3-এর দাগটা দেখো। 3-এর দাগের কি বলেছে না ওয়াই ভ্যারিজাজ x³ এবং ওয়াই সমান 21, যখন x সমান 3 তাহলে x ও ওয়াই এর মধ্যে সম্পর্কটি হবে কোনটা আমাদের বের করতে হবে। তাহলে 1/3, তাহলে কি বলেছে না ওয়াই ভ্যারিজাজ x³। তাহলে আমরা কি লিখতে পারি, ওয়াই সমান kx³, কে অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে দেখো এবার ওয়াইয়ের মানটা কত বলেছে না 21, আর কে এর মানটা কত বলেছে 3/3। তাহলে কত পেলাম না 21 সমান 27 তাহলে কে সমান কত না 21/27। তাহলে 3 × 7 = 3 তাহলে কে সমান কত পেলাম না 7/9। কে সমান কত পেলাম 7/9। এগুলো বাদ। এবার দেখো এইখানে মানটা বসাই এসো, কে এর মানটা বসিয়ে দেবো। তাহলে ধরো এটা 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণে কে এর মান বসিয়ে তাহলে 1 নম্বর সমীকরণে কে এর মান, তাহলে ওয়াই সমান 7/9 x³। তাহলে নিয়ম অনুযায়ী এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে। তাহলে 9y সমান 7x³। তাহলে এইটি কোথায় আছে, এইটি হচ্ছে সম্পর্ক, এইটি কোথায় আছে দেখো। তাহলে এই যে 9y সমান 7x³। তাহলে ওটা কতটা না ওটা সিটটা, এটা সি। তাহলে উত্তর পেলাম সিতে, 3-এর দাগ। এবার 4-এর দাগটা দেখো। 4-এর দাগ কি বলেছে, দুটি বৃত্তের সাধারণ স্পর্শকের সর্বোচ্চ সংখ্যা হতে পারে। এখানে দেখো দুটি বৃত্তের সর্বোচ্চ সংখ্যা হতে পারে, প্রশ্নটাতে
যদি স্পর্শ না করে বা স্পর্শ করে এরূপ দেওয়া উচিত ছিল। আমি এখানে তোমাদেরকে দুটি বৃত্ত স্পর্শ না করে, যদি বৃত্ত স্পর্শ না করে তাহলে 1/4 1/4 স্পর্শ না করলে দেখো এই একটি আগের প্রশ্নপত্রটাও ছিল, তাহলে দুটি সরল সাধারণ স্পর্শক হবে দুটি। আবার দেখো তির্যক সাধারণ স্পর্শক হবে দুটি। এই তাহলে কটি হলো? একটি, দুটি, তিনটি, চারটি। তাহলে কটি? চারটি। তাহলে এই চারটি উত্তর কোথায় আছে না? দেখো চারটি উত্তর ডিতে আছে, চারটি উত্তর ডিতে আছে। তাহলে উত্তর হলো ডি। এবার তারপরে 5-এর দাগটা দেখো। 5-এর দাগে কি বলেছে? ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএফ এর এবি বাই ডি সমান বিসি বাই এফডি সমান এসি বাই ইএফ হলে এর উত্তরটা কোনটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে 5-এর দাগ 1/5 দুটো ত্রিভুজ বলেছে, এইটা এ বি সি। আর একটা এবার বলেছে কি সম্পর্কটা কি বলেছে আগে দেখে নিয়ে এসো। তাহলে এ বি বাই ডি। এবার দেখো তাহলে এ বি বাই ডি মানে এটা যদি ডি দেই, এটা যদি ই দেই, তাহলে এটা এফ দেবো। তাহলে সমান বিসি বাই এফ ডি। এবার দেখো এটাতে এখানে ই দিলে সুবিধা, ই আর ডি এই, এবং বিসি বাই এফ ডি সমান এসি বাই ইএফ, এসি বাই ইএফ, তবেই কিন্তু ত্রিভুজটা আমরা করলাম সমান। এবার একটা জিনিস লক্ষ্য করো, আমাদের কি বলেছে এখানে কোন দুটো কোণ সমান হবে, কোন দুটো কোণ সমান হবে বলেছে। তাহলে দেখো প্রথমে এ বি বাই ইডি, তাহলে এফ কোণ সি কোণ, এখানে এফ কোণ সি কোণ নেই। আবার দেখো বিসি বাই এফডি, তাহলে বিসি বাই এফডি এ কোণ আর ই কোণ, এখানে এ কোণ ই কোণ নেই। আবার দেখো এসি বাই ইএফ, তাহলে ডি কোণ আর বি কোণ, হ্যাঁ এখানে ডি কোণ বি কোণ আছে, এখানে বি কোণ সমান ডি কোণ আছে। তাহলে ওইটা কোথায় আছে দেখো এখানে। তাহলে উত্তরটা হচ্ছে সি, উত্তরটা হলো সি, উত্তর সি। 5-এরটা হয়ে গেল। এবার 6-এরটা দেখো কি বলেছে। 7 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে নিরেট অর্ধগোলক মানে তোমরা বুঝতে পারছো তো। তাহলে 1-এর দাগে 6, 1-এর দাগে 6, এই যে নিরেট অর্ধগোলক, এটা হচ্ছে নিরেট অর্ধগোলক। এই হচ্ছে নিরেট অর্ধগোলক। তাহলে নিরেট অর্ধগোলকের ক্ষেত্র সমগ্র তলের ক্ষেত্রফল কি? নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান কত আমরা জানি না? পাই 3 r স্কোয়ার বর্গ একক, বর্গ একক। তাহলে এখানে ব্যাসার্ধটা কত বলেছে? ব্যাসার্ধটা এইটা ব্যাসার্ধ বলেছে, এইটা 7 সেমি। তাহলে সমান আমরা কি লিখব? 3 π 7 স্কোয়ার বর্গ সেমি।
তাহলে সমান 3 পাই 7 স্কোয়ার মানে 49 বর্গ সেমি সমান এটা গুণ করলে 147, 3 লং 27, 3 4 12, তাহলে 147 পাই বর্গ সেমি। তাহলে এই উত্তরটি কোথায় আছে আমাদের দেখতে হবে, এই উত্তরটি কোথায় আছে। তাহলে এই যে সিতে আছে 147 পাই বর্গ সেমি সিতে আছে। তাহলে উত্তরটি পেলাম আমরা সিতে, উত্তরটি পেলাম আমরা সিতে। এবার তারপরে দেখো 2-এর দাগে কি বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ ভ্যারিজাজ বি। তাহলে 2-এর দাগে 1, 2 নাম্বার করে 4টি অঙ্ক আছে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যারিজাজ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হলে এ ভ্যারিজাজ বি দেখাতে হবে। এবার এটাকে দেখো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কে ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কে অশূন্য ভেদ ধ্রুবক, অশূন্য ভেদ ধ্রুবক হলো। তাহলে দেখো এবারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কে। এবার দেখো তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, মাইনাস করলে চিহ্নটা পাল্টে যাবে, সমান কে প্লাস 1 বাই কে মাইনাস কে নিচে কিচ্ছু নেই মানে 1 আছে। এটা যোগ ভাগ প্রক্রিয়ায়, যোগ ভাগ প্রক্রিয়ায় হলো। তাহলে এইবার দেখো, তাহলে এখানে এইটা কাটলো এইটা কাটলো আর এখানে এইটা কাটলো আর এইটা কাটলো। তাহলে উপরে থাকলো 2a স্কোয়ার, নিচে থাকলো 2b স্কোয়ার সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার দেখো 2 যদি কেটে দিই আমরা, তাহলে এ বাই বি এর হোল স্কোয়ার সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1। এবার উভয় পক্ষকে যদি বর্গ করি আমরা, এ বাই বি সমান কে প্লাস 1 বাই কে মাইনাস 1 রুট ওভার। তাহলে এ বাই বি সমান কী পেলাম, এ বাই বি সমান ধ্রুবক পেলাম। তাহলে আমরা লিখতে পারি এ ভ্যারিজাজ বি প্রমাণিত। তাহলে 2-এর 1টা হয়ে গেল। এবার 2-এর 2টা দেখো, তাহলে এ বি সি এর ডি সমান্তরাল বিসি যদি এডি সমান 5 সেমি, ডিবি সমান 6 সেমি, এই সমান 7.5 সেমি হয়, তবে এসি এর দৈর্ঘ্য কত, এসি এর দৈর্ঘ্য কত। তাহলে 2-এর 2 এরও একটি ত্রিভুজ বলেছে এ বি সি, আর কি রয়েছে এ বি সির সমান্তরাল এই যে ডি। তাহলে আমরা কি জানি না, এডি বাই বিডি সমান এই বাই ইসি। তাহলে এডি সমান কত কত বলেছে না, দেখো এডি সমান এখানে বলেছে 5, বিডি সমান কত বলেছে, বিডি সমান বলেছে 6, এই সমান কত বলেছে না 7.5, আর ইসি সমান আমাদের বের করতে হবে। এবার দেখো এটা যদি আমরা কাটাকাটি করি, দেখো তাহলে 5 দিয়ে এটা কাটলে 5 একে 5, 5 5 25, তাহলে ইসি সমান 6কে এটা দিয়ে গুণ করলে 9 হলো, 6কে এটা দিয়ে গুণ করলে 9 হলো। এবার আমাদের চেয়েছে কত, ইসি সমান তাহলে 9, আমাদের চেয়েছে কি না এসি। তাহলে এসি সমান আমরা কি জানি না, এই যোগ ইসি। তাহলে এই কত পেলাম না 7.5, আর এটা কত পেলাম 9 পেলাম, তাহলে কত 16.5 পেলাম, 16.5 সেমি, 16.5 সেমি।
তাহলে অতএব এসি সমান 16.5 সেমি। এটা হয়ে গেল। এবার 3-এর দাগটা দেখো, 2-এর 3। যদি একটি পাথরের অর্ধগোলকের নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য, একটি পাথরের অর্ধগোলাকার নিরেট ঘনবস্তুর ব্যাসার্ধের দৈর্ঘ্য 14 সেমি হয়, তবে তাতে কতটা পরিমাণ পাথর আছে? তাতে কতটা পরিমাণ পাথর আছে? তাহলে 2-এর 3 কি বলেছে দেখো, এরূপ একটি পাথর আছে, এরূপ একটি পাথর আছে, নিরেট পাথর আছে। তাহলে এটার যদি আয়তন বের করি সেটাই পরিমাণ পাথরের পরিমাণ হবে। তাহলে এই যে নিরেট অর্ধগোলকের আয়তন সমান কত? নিরেট অর্ধগোলকের আয়তন সমান 2-এর 3 পাই আর কিউব ঘন একক। তাহলে সমান এখানে কত বলেছে না, 2-এর 3 পাই আর কিউব, মানে এটা কত বলেছে, এইটা ব্যাসার্ধটা কত বলেছে না 14 সেমি বলেছে, 14 সেমি। তাহলে 14-র কিউব ঘন সেমি। তাহলে সমান দেখো, তাহলে 2-এর 3 গুণ এটা 22-এর 7 গুণ 14 গুণ 14 গুণ 14 ঘন সেমি। 7-এর যদি কাটি 2, তাহলে এটা উপরেরটা গুণ করলে আমরা পাবো 17 2 4 8 বাই 3 ঘন সেমি। এটাকে পূর্ণ করলে পাবো 5 7 4 9 1-এর 3 ঘন সেমি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না, অতএব গোলকটিতে পাথর আছে, গোলকটিতে পাথর আছে 5 7 4 9 পূর্ণ 1-এর 3 ঘন সেমি হলো। এবারে 4টা দেখো, যে লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 660 বাই 7 সেমি, উচ্চতা 20 সেমি, তার তির্যক উচ্চতা কত? তাহলে দেখো 2-এর 4, তাহলে এখান থেকে আমরা পাই 2 পাই আর সমান, আমরা কি বলতে পারি এখানে, 2 পাই আর সমান 660 বাই 7। তাহলে 2 আর সমান, তাহলে 660 বাই 7, এই পাইটা এধারে উল্টে দিলাম আমরা, 7 বাই 22। তাহলে 7 7 কেটে গেল, 22-এ কাটলে 30। তাহলে 2 আর সমান কত? 30। আর সমান কত পেলাম? 15। আর সমান কত পেলাম? 15। তাহলে আমাদের তির্যক উচ্চতা, তাহলে এল তির্যক উচ্চতা সমান আমরা কি জানি, √r² প্লাস h²। তাহলে আর কত পেলাম? 15। তাহলে 15²। এইচ কত বলেছে বইতে? 20²। তাহলে সমান √15² মানে 225, 20² মানে 400। তাহলে সমান √, কত? 625। কার বর্গ না 25, 25-এর বর্গ। তাহলে অতএব এল সমান কত পেলাম না 25 সেমি। এল সমান কত পেলাম না 25 সেমি। তাহলে 3-এর দাগে দেখো, পাটিগণিতের অঙ্ক আছে, একটি আছে, একটি অথবা আছে, যে কোনো একটি করতে হবে 5 নাম্বারের। তাহলে প্রথম অঙ্কটি দেখো, বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লভ্যাংশ পেলেন।
অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। দেখো এই অঙ্কটি কিন্তু তোমাদের বইতে আছে, জাস্ট এইরূপ টাইপের, এইটা আছে নয়, এইরূপ টাইপের এখানে ভাষা এবং অঙ্কের সংখ্যাগুলি চেঞ্জ করে দিয়েছে, বইয়ের মতোই হবে। সুতরাং মূল অঙ্কটার পদ্ধতি যদি তোমরা জানো তাহলে যে কোনো টাইপের সেইরূপ টাইপের অঙ্ক এলে তোমরা অঙ্কগুলি করতে পারবে। তাহলে 3-এর দাগ, তাহলে ধরি অরুণ x মাস পরে 12,000 টাকা দিয়েছে। এখানে যেহেতু মাস কথাটি এসছে সুতরাং আমরা মূলধনের অনুপাতটা মাসে বের করব। তাহলে এখানে প্রথমে অরুণের মূলধন, তাহলে প্রথমে 24,000 টাকা x মাস কেটেছে, তারপরে 24,000 যোগ 12,000 আবার দিয়েছে, কেটেছে 12 মাইনাস x মাস। তাহলে এটা 24,000 x প্লাস এটা 36,000 গুণ 12 মাইনাস x, তাহলে সমান 24,000 x প্লাস এটার সঙ্গে এটা গুণ করলে 4, 32, 3টা 0, আর এটার সঙ্গে এটা গুণ করলে মাইনাস হবে, এই যে প্লাস মাইনাসে মাইনাস 36,000 x। 24,000 36,000 বিয়োগ করলে কত হবে না 12,000 হবে। আগে লিখো 4, 32 মাইনাস 12,000 x হলো। এবার অজয়ের মূলধন, তাহলে অজয়ের 30,000 টাকা তো 12 মাস কেটেছে, তাহলে 12 3 36 আর 4টা 0 টাকা। এবার লিখব তাদের মূলধনের অনুপাত, তাহলে তারটা কত 4, 32 মাইনাস এটা একটাই টাকা, অনুপাত 3, 6, 0, 0, 0, 0, 4টা 0। এবার পুরোটাকে যদি আমরা 12,000 দিয়ে ভাগ করি, দেখো এখান থেকে যদি আমরা 12,000 বের করে নিই, দেখো তাহলে 12,000 যদি বের করে নিই তাহলে ভেতরে পড়ে থাকবে আমাদের 36, আর এখানে মাইনাস x, আর এখানে 36,000, 3,60,000। তাহলে 12,000 দিয়ে ভাগ করে দিলে এই 12,000টা কেটে গেল, তাহলে থাকলো 36 মাইনাস x অনুপাত এটা থাকলো 30। এইটা অনুপাত ছোট করে নিলাম অনুপাতটা। তাহলে অরুণের লভ্যাংশ, তাহলে অরুণের কত 36 মাইনাস এক্স, আর 36 মাইনাস এক্স প্লাস 30 সমান কত 14,030। এইটা ইন্টু সমান না ইন্টু। এবার শর্তানুসারে কি লিখবো আমরা না, দেখো শর্তানুসারে 36 মাইনাস এক্স এটা যোগ করলে 66 মাইনাস এক্স ইন্টু 14,030, এই টাকাটা সমান কত বলেছে না 7,130, এই টাকাটা বলেছে 7,130। তাহলে বা 36 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স সমান
7130/14,030। একটা শূন্য কেটে দিলাম আমরা। এবার প্রথমে তাহলে আমরা এটার সাথে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করলে আমরা পাবো 47,058 মাইনাস এটার সঙ্গে এটা গুণ হলে 713x। এবার এটার সঙ্গে এটা গুণ হলে আমরা পাবো 50,508 মাইনাস 1403x। এবার তাহলে মাইনাস 713x, এইটা এদের চলে গেলে প্লাস হয়ে গেল, এটা তো যেমন আছে তেমন থাকলো, এটা এধারে চলে গেলে মাইনাস হয়ে গেল। তাহলে দেখো তাহলে এটা বিয়োগ করলে হবে 690x, আর এটা বিয়োগ করলে হবে 3450। তাহলে x সমান 3450/690, একটা শূন্য কেটে দিলাম, 5 লং 45, 5 কেটে যাবে 5। তাহলে x সমান কত পেলাম? 5। তাহলে আমরা এবার কি লিখব না, অতএব অরুণ 5 মাস পর 12,000 টাকা দিয়েছিল। এবার 3-এর অথবার অঙ্কটি দেখো। মনীষা 3,750 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করেন। 6 মাস পরে রজত 15,000 টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বৎসরান্তে মানে 12 মাসের পরে যদি 6,900 টাকা ক্ষতি হয়ে থাকে, তবে ক্ষতির টাকা কে কত দেবেন? এখানে এই মূলধনের অনুপাতটি আমরা প্রথমে মাসে বের করে নেব। তাহলে এটা 3-এর দাগের অথবা। তাহলে মনীষার মূলধন কত না 3,750, 12 মাস কেটেছে। তার এটাকে 45,000 গুণ করলে 45,000 টাকা। তারপরে রজতের মূলধন 15,000 গুণ 6 মাস। রজত তো 6 মাস পরে, তাহলে 90,000 টাকা। এবার তাদের মূলধনের অনুপাত তাহলে 45,000 = 90,000, কাটাকাটি করলে 1:2 হবে, 1:2 হবে। এইবার দেখো, তাহলে মনীষা ক্ষতির টাকা দেবে। মনীষা ক্ষতির টাকা দেবে মনীষার 1 আর 1 + 2 × 45। কত ক্ষতিটা কত হয়েছে? ক্ষতি হয়েছে 6,900 টাকা। 6,900 টাকা। তাহলে সমান 1/3 গুণ 6,900, তাহলে 3×2 = 3×3 = 2300, সমান 2300 টাকা। তারপরে রজত ক্ষতির টাকা দেবে। তাহলে 2/3 গুণ 6,900, কেটে দিলে 3×2 = 3×3, তাহলে ডবল শূন্য, তাহলে 4,600 টাকা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে অঙ্কটি। এইবারে দেখো,
এইবারে 4-এর দাগে কি আছে দেখো, 4-এর দাগে সমাধানের অঙ্ক একটি আছে, একটি ভেদের অঙ্ক আছে, অথবা 3 নাম্বার যে কোনো একটি করতে হবে। আমি এখানে দুটিই করব। তাহলে প্রথমে সমাধানের অঙ্কটি করিয়ে, তাহলে 4-এর দাগের সমাধানটি দেখো। 4-এর দাগ, তাহলে এক্স প্লাস 1/2 প্লাস 2/x প্লাস 1 সমান এক্স প্লাস 1/3 প্লাস 3/x প্লাস 1 মাইনাস 5/6। এইটা আছে, যেখানে এক্স নট ইজিক্যাল টু -1 হবে। হলো। এবার দেখো অঙ্কটা একটু আমরা এটা এর সঙ্গে করে নেব, এটা এর সঙ্গে করে নেব। তাহলে দেখো এক্স প্লাস 1/2 মাইনাস এক্স প্লাস 1/3 সমান 3/x প্লাস 1, এটা এধারে মাইনাস 2/x প্লাস 1 মাইনাস 5/6, বা তাহলে বা এ দুটো বিয়োগ করলে লসাগু 2, 3 লসাগু হবে 6। তাহলে 6কে 2 দিয়ে ভাগ করলে 3, সেই 3 এদের সঙ্গে গুণ হলে একটা হবে 3x, একটা হবে প্লাস 3। এবার মাইনাস আছে, মাইনাস দাও। তাহলে 6কে 3 2, সেই 2 এর সঙ্গে গুণ হলে একটা 2x হবে, আগে মাইনাস আছে বলে -2 হবে। এবার এধারে দেখো, এটা যদি রেখে দিই পরে করব আমরা 1 লসাগু, একই জিনিস আছে তো। তাহলে 3 - 2 হলো মাইনাস 5/6 হলো। বা তাহলে দেখো এটা হবে 3টা থেকে 2টো গেলে এক্স, 3 থেকে 2টো গেলে এক্স প্লাস 1/6 সমান 3 - 2 মানে 1/x প্লাস 1 মাইনাস 5/6 মাইনাস 5/6। এবার দেখো এই 6টা এধারে করে নিয়ে এসো। তাহলে বা তাহলে এক্স প্লাস 1/6 প্লাস 5/6 সমান 1/x প্লাস 1 পড়ে থাকলো। তাহলে বা লসাগু 6 6, তাহলে এক্স প্লাস 1 প্লাস 5 সমান 1/x প্লাস 1। তাহলে বা তাহলে এটা থাকলো এক্স প্লাস 6/6 সমান 1/x প্লাস 1। এইবার দেখো এটার সঙ্গে এটা গুণ করব, এটার সঙ্গে এটা গুণ করব। তাহলে বা তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে হবে x² প্লাস 6x প্লাস x প্লাস 6 সমান 6। তাহলে বা x² প্লাস 7x প্লাস 6 মাইনাস 6, এটা এদের চলে এলো 0। তাহলে এটা কেটে গেল। তাহলে বা x² প্লাস 7x সমান কত? 0। তাহলে বা এক্স কমন নিলে তাহলে x প্লাস 7 ইজিক্যাল টু 0। তাহলে আমরা কি পেলাম? x সমান একটা 0 পেলাম, আর x প্লাস 7 সমান 0, তাহলে x সমান -7 পেলাম। তাহলে অতএব নির্ণেয় বীজ দুটি x সমান 0 আর -7 হলো। এবারে অথবাটা দেখো। তাহলে অথবাই বলেছে কি না, 15 জন কৃষক 5 দিনে 18 বিঘা জমি চাষ করতে পারেন। ভেদ তত্ত্ব প্রয়োগ করে 10 জন কৃষক 12 বিঘা জমি কত দিনে চাষ করতে পারবেন নির্ণয় করি। তাহলে এখানে দেখো, কৃষক জন আর দিন সবসময় আমরা জানবো ব্যস্ত অনুপাতে থাকবে, আবার জন আর জমির পরিমাণ সরল অনুপাতে থাকবে, আর দিন আর জমিও সরল অনুপাতে থাকবে। তাহলে এখান থেকে আমরা ভেদ তত্ত্বটা পেয়ে যাব, এখান থেকে আমরা ভেদ তত্ত্বটা পেয়ে যাব। তাহলে দেখো, ধরি কৃষকের সংখ্যা x এবং দিন সংখ্যা y, জমির পরিমাণ
জেড, জমির পরিমাণ জেড। তাহলে দেখো কৃষক ও দিন ব্যস্ত ভেদে আছে। তাহলে আমরা এক্স ভ্যারিজেজ কী লিখব? 1/y লিখব। আবার দেখো কৃষক ও জমির পরিমাণ সরল ভেদে আছে। সরল ভেদে আছে। তাহলে আমরা কি লিখব না এক্স ভ্যারিজেজ জেড লিখব। একবার যুগ্ম অনুযায়ী আমরা কি লিখব না এক্স ভ্যারিজেজ z/y। তাহলে বা x সমান k ইন্টু z/y। তাহলে এটা হচ্ছে 1 নম্বর দিয়ে দিলাম আমরা। তাহলে এবার কি বলেছে? প্রথমে x সমান কত বলেছে না x সমান প্রথমে বলেছে 15, y সমান কত বলেছে 5, আর z সমান কত বলেছে না 18। z সমান কত বলেছে না 18। তাহলে এইখানে মানগুলো বসে এসো। তাহলে 15 সমান কে 18/5, 18/5। তাহলে 18 কে সমান এটার সঙ্গে এটা, আর 15 গুণ 5। তাহলে কে সমান কত 15 গুণ 5/18। তাহলে 3 × 18, 3 × 5 = 15। তাহলে কে সমান কত পেলাম 25/6। কে সমান কত পেলাম না 25/6। এবার এই 1 নম্বরে মানটা বসে এসো। তাহলে এক্স সমান কত বলেছে? আবার দ্বিতীয় ধাপে এক্স সমান বলেছে 10, আর জেড সমান বলেছে কত 12। ওয়াইটা আমাদের বের করতে হবে, তাহলে এইখানে আমরা মানটা বসে এসো। তাহলে 10 সমান এটা কের মান 25/6 সমান জেড সমান কত 12, আর ওয়াইটা আমাদের বের করতে হবে। তাহলে 6 × 2 = 12। তাহলে এটার সঙ্গে এটা গুণ হলে তাহলে 10y, আর এটা 25 গুণ 2। তাহলে ওয়াই সমান কত 25 গুণ 2/10। তাহলে 2 × 5 = 10, 5 × 5 = 25। তাহলে ওয়াই সমান কত পেলাম 5 পেলাম। ওয়াই সমান কত পেলাম 5 পেলাম। তাহলে চাষ করতে পারবেন নির্ণয় করো জমি কত দিনে। তাহলে অতএব 5 দিনে চাষ করতে পারবে। 5 দিনে চাষ করতে পারবে। এবার দেখো 5-এর দাগে আছে দুটি উপপাদ্য আছে, একটি আছে আর একটি অথবা দেওয়া আছে 5 নম্বরের, আর 6-এর দাগে প্রয়োগ আছে, 7-এর দাগে আছে সম্পাদ্য, 7-এর দাগে আছে সম্পাদ্য। তাহলে দেখো এই যে 5-এর দাগের প্রথম যে উপপাদ্যটি আছে, প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। তাহলে দেখো তোমাদের এই যে উপপাদ্যটা 211 পৃষ্ঠাতে 41 উপপাদ্য, 241 উপপাদ্য। তাহলে এই যে দেখো তাহলে আছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করবে। হলো। এবার তারপরে দেখো, তারপরে বলেছে অথবাতে কি বলেছে? প্রমাণ করে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থ ত্রিভুজদ্বয় সদৃশ্য এবং তারা ওই ত্রিভুজগুলি প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, এবার দেখো
255 পৃষ্ঠাতে 48 উপপাদ্য দেখো, 255 পৃষ্ঠাতে উপপাদ্য 48, যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্ব ত্রিভুজের সদৃশ্য এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য হলো। তারপরে যে প্রয়োগটি আছে দেখো, অতিরিক্ত কোনো সমকোণী ত্রিভুজে এবিসির সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করো এবং যদি এসি এবি বিসি ক্রমিক সমানুপাতি হয় তবে প্রমাণ করো যে অতিভুজের বৃহত্তম অংশ ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর সমান হবে। দেখো 256 পৃষ্ঠাতে প্রয়োগ 23টা দেখো, 256 পৃষ্ঠাতে প্রয়োগ 23, যদি কোনো সমকোণী ত্রিভুজ এবিসির সমকোণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করি এবং যদি এসি এবি বিসি ক্রমিক সমানুপাতি হয় তবে প্রমাণ করি যে অতিভুজটির বৃহত্তম অংশ ত্রিভুজটির ক্ষুদ্রতম বাহুর সমান হবে। আর 7 দাগের দুটি সম্পাদ্য আছে, তাহলে দেখো 8-এর অঙ্কটি দেখো, 1 সেমি ও 6 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ দুটি নেট গোলককে গলিয়ে 1 সেমি পুরো ফাঁপা গোলকে পরিণত করা হলো, নতুন গোলকটির বাইরের বক্রতলের ক্ষেত্রফল কত? তোমাদের এই প্রশ্ন বিচিত্রায় দেখো পৃষ্ঠা নম্বর 132-এর পেজ নাম্বার 132-এ আমি যে 3 নম্বর স্কুলটি করেছি তোমার হচ্ছে বালিচক বজহরি ইনস্টিটিউটে, তার 8-এর 1-এ এই প্রশ্নটি আছে, আমার কষা আছে সেখানে তোমরা দেখে নেবে। এবারে অথবাতে কি আছে দেখো, অথবাতে আছে লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি লোহার পাতের বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটির তির্যক উচ্চতা যদি 5 মিটার হয় তবে বয়াটিতে কত বায়ু আছে এবং বয়াটির উচ্চতা কত? বয়াটির উচ্চতা কত? তাহলে প্রথমেই দেখো, তাহলে বয়ার সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে 8-এর অথবা বয়ার সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 75 পূর্ণ কত? 3/7, এটাকে যদি আমরা পূর্ণ ভাঙি তাহলে 528/7 বর্গ মিটার হলো। এবারে দেখো, এবার আমরা সমগ্র তলের ক্ষেত্রফল সমান কি জানি? পাই আর ইন্টু আর প্লাস এল। এবার শর্তানুসারে আমরা কি লিখব না, শর্তানুসারে তাহলে পাই আর ইন্টু আর প্লাস এল সমান 528/7। তাহলে এবার 22/7, পাই মানে 22/7 আর প্লাস এল সমান 528/7। তাহলে এই 7 কেটে দিলাম, আর 22 দিয়ে যদি ওটা কাটি আমরা, তাহলে 22/24 কেটে গেল, 22/24 কেটে গেল। তাহলে এবার দেখো, তাহলে এটা গুণ করলে আর স্কোয়ার প্লাস এটা সমান, অঙ্কে কত দিয়েছে? এটা 5 দিয়েছে, এটাকে কত দিয়েছে? 5 দিয়েছে। তাহলে আর 5 আর, তাহলে এটা সমান কত না 24, এটা সমান কত? 24 বা, তাহলে বা এল সমান অঙ্কে 5 দিয়েছে, তাহলে আর স্কোয়ার প্লাস 5 আর, এটা এধারে হলে -24 সমান 0। তাহলে এবার দেখো 24কে আমরা কত ভাঙি না, 8-এ যদি ভাঙি, 8 3 24 যদি ভাঙি, আর 8 আর 3 বিয়োগ করলেও 5 আসছে। তাহলে আর স্কোয়ার প্লাস 5 - 3 ইন্টু আর -24 সমান 0, বা তাহলে আর স্কোয়ার প্লাস 5 আর -3 আর -24 সমান 0।
তাহলে বা আর কমন নিলে আর স্কোয়ার 5 মাইনাস 3 কমন নিলে আর প্লাস ও 8, এটা 8, তাহলে 8 আর এটা 8 সমান কত 0, তাহলে সমান 0, তাহলে বা আর প্লাস 8 আর আর মাইনাস 3 সমান 0। এবার দেখো তাহলে দুটো রাশির গুণফল 0 হলে তাদের যে কোনো একটির মান 0 হবে, তাহলে আর প্লাস 8 সমান 0, তাহলে আর সমান -8 একটা হলো, আর মাইনাস 3 সমান 0, আর সমান 3, এটা মাইনাস মানে এটা বাদ দিলাম কারণ ব্যাসার্ধ তো মাইনাস হতে পারে না, তাহলে আর সমান কত 3 সেমি, 3 মিটার, আর সমান কত 3 মিটার। তাহলে এবার দেখো উচ্চতা এইচ সমান আমরা কি জানি না, উচ্চতা এইচ সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার, তাহলে সমান কত এল কত না 5 স্কোয়ার, এটা কত 3 স্কোয়ার, তাহলে আমরা পেলাম 25 মাইনাস 9 সমান √16, তাহলে এল এইচ সমান কত পেলাম আমরা না 4, তাহলে এইচ সমান কত পেলাম না 4 মিটার, এইচ সমান পেলাম আমরা 4 মিটার। তাহলে অতএব উচ্চতা সমান কত, উচ্চতা সমান 4 মিটার। এটা একটা উত্তর আমাদের চেয়েছে। আর একটা উত্তর কি চেয়েছে না বয়াটিতে কত বায়ু আছে, বয়াটিতে কত বায়ু আছে, তাহলে বয়াটির আয়তন, বয়াটির আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন মিটার, এখানে মিটার আছে ঘন মিটার, তাহলে 1/3 গুণ 22/7 গুণ আর স্কোয়ার মানে 3 স্কোয়ার গুণ 4, তাহলে 1/3 এটা ঘন মিটার, 22/7 গুণ 3 গুণ 3 গুণ 4, তাহলে একটা 3 কেটে দিলাম, একটা 3 কেটে দিলাম আমরা, তাহলে হলো কত, তাহলে এগুলো সমান সমান দাও, তাহলে 22 3 4 গুণ করলে হবে 264/7 ঘন মিটার। এবার এটাকে যদি আমরা পূর্ণ করি দেখো, তাহলে পূর্ণ করলে কত হবে না 37 পূর্ণ 5/7 ঘন মিটার। তাহলে অতএব বয়াটিতে বায়ু আছে, বয়াটিতে বায়ু আছে 37 পূর্ণ 5/7 ঘন মিটার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরূপ টাইপের নতুন নতুন অঙ্ক পাওয়ার জন্য।